ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে। নম্রতা কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিস্মিত তারা। রঞ্জন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নমু, ঠিক আছিস? কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? নাদিম ক্রুদ্ধ কণ্ঠে বলল, এই শালায় কিছু করেছে নাকি তোরে? ক খাল, এইখানে পুঁইতা ফেলমু, কি হয়েছে বল। নাদিম আর রঞ্জনের উঁচু কণ্ঠে আরো কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো। সামনের দিকে উঁকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল তাদের একজন। এনিথিং রং আফরান? কি হয়েছে রে? রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো। শি ড্যামেজড মাই ল্যাপটপ। মানে? নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ, ভাবতে পারছিস? আমার রিসার্চের ফাইল পুরো ছিল ল্যাপটপে। কি? কিন্তু কেন? এই মেয়ে পাগল নাকি আপনি? আপনার কোনো ধারণা আছে কি করছেন আপনি? এসব পাগল ছাগলকে লঞ্চে উঠতে দেয় কে? নীরা ফুঁসে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। নমো অযথা হাঙ্গামা করার মেয়েই নয়। আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন। লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন? দুই দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যে হাউমাউ কান্নায় ভেঙে পড়ল নম্রতা। মুহূর্তেই থেমে গেল হট্টগোল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরাছোয়া। নম্রতা দু হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে উঠছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিষাদময় সে কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে এসব দোস্ত? কাহিনীটা কি? কাঁদছে কেন এই মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়াক ধাক্কা দিল। ধাক্কা সামলাতে উঠতে পারিনি। ওনার সাথে শরীর একটু লাগাতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাপাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন, হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো। উফ, আমার রিসার্চ রিপোর্ট। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নমো, নমো এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নায় শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। জড়ানো কণ্ঠে বলল, আমার আমার ডায়েরি। এটুকু বলেই গগন বিদারী চিৎকারে কান্নায় ভেঙে পড়ল নম্রতা। অন্তু কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পানিতে ফেলে দিয়েছে এই লোক। আরফান অবাক হয়ে বলল, আমি কখন? আরফানের বন্ধু কড়া মেজাজে বলল, ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও। খেকিয়ে উঠে বলল, একটা ডায়েরি মানে কি? আপনার ল্যাপটপ থেকে ও ডায়েরি কম দামি নয়। ফিল দা ইমোশন। রাগে মাথার ভেতরটা দপদপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন দপ করে জ্বলে উঠল তার। অত্যন্ত তাচ্ছিল্যের কণ্ঠে বলল, আচ্ছা, আপনাদের কাছে নিজেদের বস্তা পচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের? এইটুকু বলতে অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্র ব্রাঘিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো নম্রতা। হতভম্ব আরফান দুপা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির উপরের দিকটায় চামড়া উঠে জ্বালাপোড়া করছে। রঞ্জন দু হাতে জাপড়ে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার, বস্তা পচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, ভালোবাসা। নীরা দু হাতে মুখ চেপে হতভম্ব চোখে তাকিয়ে আছে। এই প্রথম নম্রতা কেমন উদ্ভট আচরণ করতে দেখছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয় অসভ্য আচরণ কি করে করতে পারে বিশ্বাস হয় না নীরার। কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটা। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাজাকোলা নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁজ নিয়ে বলল, নিজের ডিপস্ট্রাইট গার্লফ্রেন্ডকে সামলায় রাখেন মিয়া। লঞ্চ না তো নাটশালা, নাটক শুরু করে দিছে এক একজন আজাইরা। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সয়রি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাগো দেখা দিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটি সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে তিনতলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল। কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা। মাথাটা হাঁটুর উপর নোয়ানো। কান্নার দমকে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন। তার পাশে চিন্তিত অন্তু।
ছোঁয়ানীরা বিছানার ওপর বসে আছে। নাদিম বারান্দায় রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখই থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশ কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেললো নমু। ছি, মানুষ কি ভাবছে? এতটা স্ক্রিন ক্রিয়েট করে কি প্রয়োজন ছিল? এমন কেউ আছেন কি নমুর সাজে? আমাদের কতটা লো মেন্টালিটির খ্যাত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টুস শব্দটি পর্যন্ত করল না কেউ, কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে থমকে উঠল নাদিম। তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে। তোর এই মুহূর্তে লঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছে জানিস। নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালিটি বিচার করবি, বেয়াদব একটা। নাদিমের কথায় নিভে গেল ছোঁয়া। বেচারি এত দিক ভেবে বলেনি কথাগুলো। কি থেকে কি হয়ে গেল বিড়বিড় করে বলল, লোকটা তো আর ইচ্ছে করে ডায়েরিটা ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নমু যে তার ল্যাপটপটাই ফেলে দিল। নাদিম কপাল কুঁচকে বলল, তো জিয়াবাই ফেলুক, ফেলেছে তো। আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে। ও তো ধরতে আছে। ওই সালাদের উচিত নর্মোট অধরে মাপ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মনহানির সাথে ডায়েরি হানির মামলা। এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সবসময় এমনই। বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষায় নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিলই, শালায় স্যার যদি নম্বর না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এইসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না, তখন সবার মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে। 5 জনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তাই নিয়ে চলল তুমুল আলোচনা। আধা ঘন্টা 1 ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পায়ে থাকা সাদা পায়েলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটাকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বুঝল। দীর্ঘ সময়ের কান্নায় মাথাটা ধপধপ করছে তার। চোখ দুটো ভয়ানক জ্বলছে, সেই সাথে জ্বলছে অবুঝ অভাগা মন। তখন এপ্রিল মাস চলছিল। বাংলায় বসন্ত। ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। 16 বসন্ত পেরিয়ে 17তে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন। নম্রতাদের প্রামালাপনের তখন প্রায় 1.5 বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুজনা জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওপাশের মানুষটি খামে পুড়ে পাঠালো উথাল পাতাল প্রেমবার্তা। নম্রতার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়ে মা বাবাকে ছাইপাশ বুঝিয়ে চলে গিয়েছিল শাহবাগ। ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা খুলে চমকে উঠেছিল নম্রতা। লজ্জায় লাল হয়ে গিয়েছিল, আবেগে কেঁদে কেটে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটা সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে কেঁপে উঠে নম্রতা। পাগল করা অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে নম্রতা জানে না, কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না। চিঠির শব্দবাণে আহত হয়ে ঘুমকাতুর নম্রতার রাতের ঘুম হারাম হয়। সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়, আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করলো। মুহূর্তেই মুখস্থ হয়ে যাওয়া লেখাগুলো চোখের পাটাতনে স্পষ্ট হয়। প্রিয়, চলো একবার প্রেমে পড়ি। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো। আমার বুকে চলা নিত্য দিনকার টানা পূরণ, চেনা জানা ঝড়গুলো একবারের জন্য হলেও থমকে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে একটিবার আমি ডুবে যাই। লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন বিচ্ছিন্ন হই। তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই। প্রেমময় ব্যথায় কেঁপে কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সেই চিঠিতেই প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি। চিঠির সাথে কস্টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর এক পায়েল। সেই সাথে ছিল কয়েকটা চ্যাপ্টা হয়ে থাকা বেলি ফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলি ফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছে পুরো ঘর জুড়ে।
যখনই পায়েলের রিনঝিন শব্দ উঠেছে তখনই মনে হয়েছে সে মানুষটি হাসছে। নম্রতার পাগলামোতে ঝংকার দিয়ে হেসে উঠেছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালে গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেটে বিশাল তালা ঝুলতে দেখে মনে পড়ল আজ শুক্রবার, শনিবারও বন্ধ থাকবে গ্রন্থাগার। হতাশ, চঞ্চল, অস্থির নম্রতার পরের দুদিন পড়াশোনা কিছু হলো না। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটা সে কোনো রকম না পড়ে সমাধা করলো। দিন রাত শেষে করে মন মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠে গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগার খুলতেই নীলরঙা খামে নিজের পায়েল পরা পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা। দুরু দুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে সে কি লজ্জা তার। কে জানে পায়ের ছবি দেখে কি ভাববে সে, ছবিটা পাঠানো কি ঠিক হলো? এমন সব দ্বিধামাখা প্রশ্ন নিয়ে কেটে গেল প্রায় একটা সপ্তাহ। অস্থিরতার অনিশ্চয়তা নিয়ে একের পর এক পরীক্ষার সমাধা করল নম্রতা। পুরোপুরি এক সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটা এলো। টকটকে নীল রঙা দুটো কাগজে ভরে শুধু একটাই লাইন, তোমার পায়ের তিলটা নেশাতুর, ভাবনাতীত সুন্দর। সেই এক লাইন দিয়ে ভর্তি চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা হয় লজ্জায় রক্তিম। তারপর চিঠির উল্টো পাশে লেখা ওই লাইনটা, আমি মারাত্মক প্রেমে আহত, শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটা কি অসভ্য কথা লিখেছিল সেদিন। প্রতিটা শব্দকে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মক ভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিউরে ওঠে, ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে ওঠে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা? সকাল 7টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙল সবার পর। বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল। নীরা নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল, জ্বর তো কমই মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে তার জ্বর এসেছিল। নীরা আবারও একই প্রশ্ন করতে মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে, চোখে মুখে পানি ছিটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতে একটা পেটমোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁত কেলিয়ে বলল, এই ডায়েরিতে মোট 35টা চিঠি আছে দোষ। কাল রাত জায়গা এই চিঠিগুলো লিখেছি আমরা। যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি? তোর প্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালো লিখি। কথাটা বলে থামলো নাদিম। নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকারি দিল। তারপর ফিসফিস করে বলল, শোন, আমার চিঠিগুলোতে 2-1টা বানান ভুল হইতে পারে। নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকাতেই ঠোঁট উল্টে বলল, আচ্ছা যা, 7-8টা ভুল হইতে পারে, ব্যাপারটা ইগনোর করিস। চিঠি লেখাটাই ফ্যাক্ট, কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসলো। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অন্তুও। কৌতুক করে বলল, তোর ফিসফিসানি কথা পুরো লঞ্চের মানুষ শুনছে ভাই। মান সম্মান আর রাখলি না, ডাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল, আস্তাগফিরুল্লাহ। নাদিম গজগজ করে বলল, ধুরবাল, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি। ইটস স্যাড প্রোটেস্ট, বুঝলি? এই স্যারেরা কোনো কাজের না, আকামের ঢেকি সব। নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ল সবাই। ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করলো। নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তুর কাজ ঝাঁকিয়ে বলল, আজ এত মাঞ্চা মানুষ মামা, কাহিনী কিটা? কোন সুন্দরীকে ঘায়ল করতে চাই তোমার মন, হা হা হা। অন্তু চমৎকার এক হাসি দিয়ে বলল, তোর বোনেরে হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে, পরের বছরে মামা ডাকার সুযোগ সুবিধা ফ্রি। নাদিম অন্তুকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ, সালা হারামখোর। অন্তু হু হা করে হেসে উঠল। সালা ডাকস কেন? সালা দুলাভাই ডাক, সালা তো ডাকো আমি। সালা, ও সালা, সালা মশাই। অন্তুর কথায় অন্তুকে ধাওয়া করলো নাদিম। ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল, তোরে তো আজ খাইছি। অন্তু নাদিমের কথায় হেসে উঠল বাকিরা। ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকে। ছোঁয়ানীরা কিছুটা এগিয়ে যেতেই পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরল। নম্রতার দিকে তাকিয়ে কপাল কুচকালো। কিরে, ক্ষুধাতে পেয়েছে তোর? নম্রতা ম্লান হেসে মাথা নাড়ল। নাদিমের দেওয়া ডায়েরিটার দিকে দৃষ্টি রেখে বুক ভরে শ্বাস নিল।
ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমে কিছু বলল না। সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্য বিশ্বাস করিস না মো? করি। তাহলে সবটা ভাগ্যের উপর ছেড়ে দে। সবকিছুর পেছনে তো কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডাইরেক্টর নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সবকিছুর পেছনে নিশ্চয়ই কারণ আছে। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন। লাইফে মুভ অন কর। অতীত খামচে ধরে পড়ে থাকলে চলে না। অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে মানিয়ে নিতে পারবি নাকি পারবি না। নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সেই নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটল রঞ্জনের। তাদের থেকে বেশ কিছুটা দূরে এক রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়াতে দৃঢ় কণ্ঠে বলল নম্রতা, জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত, অনুভূতির মামলায় যুক্তি। বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। আমি পারছি না সরে আসতে, আর না পারছি, আর না পারতে চাইছি, আর না এই বিষয়ে কোনো রূপ ডিসকাশন শুনতে চাইছি। 4টা বছর ধরে এই সব কথায় শুনে আসছি আমি, আর কত। একদমে কথাগুলো বলে নিয়ে দ্রুত পা চালালো নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল, বলল, আচ্ছা বেশ, আলোচনা সমালোচনা দরকার নেই। তুই যেমন আছিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা গান শুনবি? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভুলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানল। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম। রঞ্জনের গান শুনে সেখান থেকে গিটারে সুর তুলল নাদিম। উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো। আহা আহা। অন্তু মসৃণ সিটি বাজিয়ে সুন্দর হাসলো। নম্রতা হেসে ফেলে রঞ্জনেরকে ধুমধাম কিল বসালো। হাসি ফুটল নীরা আর ছোঁয়ার ঠোঁটেও। রঞ্জনের গান থামল না। রেস্তোরাঁয় কোনায় এক টেবিলে ঘিরে বসে একের পর এক গান চলতে থাকলো আড্ডায়। নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়ে আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা, নম্রতা, ছোঁয়া। রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সোনালি সকালে ফুটে ওঠা একদল উচ্ছল তরুণ তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম, পরোটা, দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারিপাশটা ঘুরে ফিরে দেখল ওরা। কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল। সমস্বরে গান গাইল। সারাটাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটা প্রাণ। 10টায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাতে। উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে, সেই সাথে কান্না। এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইল। চিঠির ওপাশের মানুষটির কলার চেপে বলতে ইচ্ছা করলো, কেন করলে তুমি এমন? সত্যি হারালে নাকি ধোকা দিলে? আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছোতে পারলে তুমি? একটুও কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলেও নম্রতা তাকে খুঁজতে চায়, অপেক্ষা করতে চায়। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না, কিছুতেই না। তাছাড়া ওই বেয়াদব লোকটিকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত কয়েকটা চল লাগাবে। ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি, এত বড় সাহস! কুতুবদিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকের রাতটা কাটিয়ে সকালের লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছবে। অন্ধকার আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারিপাশে ওলটপালট হাওয়া। সেই হাওয়ায় উড়ে চলেছে না নীরার অস্থির চুল ওড়না। বারান্দার থামে ঠ্যাস দিয়ে ফোনালাপ সারছে সে। চোখে মুখে চাপা উৎকণ্ঠা, হরিণীর মতো টানাটানি চোখে অল্প বিস্তর দ্বিধা। খানিক দূরে বসে থেকে এইসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অন্তু। আড্ডায় মশগুল রঞ্জন। নাদিম এক পর্যায়ে থেমে গেল। অন্তুর দৃষ্টি অনুসরণ করে সামনে নীরার দিকে তাকালো। দুজনাই দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে ফেলল, এইবার ঢাকায় ফিরা তোকে দুইটারে কাজী অফিসে ঢুকাইয়া তালা মাইরা দিব, খুলতাম না। তোকে এসব পারু দেবদাসের কাহিনী আর ভালো লাগতেছে না। অন্তু কপাল কুচকালো, দৃঢ় কণ্ঠে বলল, কেন দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবো? এত বাজে দিন আসে নাই আমার। হ্যাঁ, ওটা তো তোর চোখে দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামড় দৃষ্টি তাকাইতে তোর বিবেকের বাজে না? অন্তু নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতেই প্রেমে পড়ে গেলাম, আর সেও আমাকে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ে যন্ত্রণাতে মরে যাবো একদিন, দেখিস।
রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বললে পারিস। আর কত বোঝাবো? হ্যাঁ, 3টা বছর ধরে তো বোঝাচ্ছি। আমি কি দেখতে খুব খারাপ? হ্যাঁ, আমার মধ্যে পছন্দ করার মতো কিছু নাই? একটা গুণও না। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অন্তুর। চোখ দুটো হয়তো একটু টলমলো করে উঠল। রঞ্জন অন্তুর কাঁধ ঝাঁকিয়ে বলল, কি বলিস এগুলো? তুই আর খারাপ দেখতে? মায়েরা তাইলে কি দেখে পড়ে যায় বলতো মামা? ফালতু চিন্তা বাদে, নীরা বুঝবে, সময় দে ওরে। নাদিম অসহায় চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, এল্লাই ভাল লাগে না বাল। নিরু জায়গায় অন্য কেউ থাইলে থাপড়ায় মায়েরা ঠিক কইরা ফেলতাম, কিন্তু নিরু তো আমাগই দোষ। কারে কি কই বলতো, যন্ত্রণায় এক সাই। সালা তুই প্রেমে পড়ার জন্য আর কোনো মেয়ে পাইলি না? অন্তু ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল, পাইছিলাম তো, তোর বোনের রে দিলি না, স্যাকা। নাদিম ওর দিকে তেড়ে এসে বলল, তোর লাইগা হুদাই সেম্পাতি আছে, তোরে তো মায়েরা ফেলানো উচিত। তোর বোনের জন্য জান কুরবান শালামশাই। রঞ্জন এবার হু হা করে হেসে ওঠে। নাদিমের মুখ তখন রাগে আগুন। ছাইরঙা বিশাল আকাশে রুটির মতো গোলাকার এক চাঁদ। জ্যোৎস্না যেন ঠিকরে পড়ছে। সমুদ্রের হিংস্র ঢেউগুলোর গা চিকচিক করে উঠছে উজ্জ্বল জ্যোৎস্নার রূপালী আলোয়। বিশাল ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বালিময় তীরে। নগ্ন পায়ে অগোছালো পদক্ষেপগুলো জলের তোড়ে মিশিয়ে দিয়ে মহামান্বিত গর্জনে কাঁপিয়ে তুলছে চারপাশ। অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছগুলো প্রচণ্ড বাতাসে তিত্তির করে কাঁপছে। কাঁপছে নম্রতার লম্বা চুল, ওড়নার আঁচল। মুগ্ধ চোখ দুটো তাকিয়ে আছে বহুদূরে। বিশাল আকাশ আর সমুদ্র পরম ভালোবাসায় সেখানে মিলেমিশে একাকার হয়েছে ঠিক সেখানটাতে। কি আশ্চর্য সুন্দর এই পৃথিবী, কি আশ্চর্য সুন্দর আকাশ আর সমুদ্রের এই স্বর্গীয় মিলন। নম্রতা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনালাপে ব্যস্ত রঞ্জন, চোখে মুখে চাপা তৃপ্তির আভাস। কি করছো? বিচে আছি, বালির ওপর খালি পায়ে হাঁটছি। যখনই ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই তোমাকে প্রচন্ড মিস করছি। ওপাশ থেকে নারীকণ্ঠী অভিমানী কণ্ঠে বলল, চাপা মিস করছো না ছাই? আরে সিরিয়াসলি খুব মিস করছি। এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছে। তুমি জানো, তোমার রঞ্জন মিথ্যে বলে না। ওপাশের কণ্ঠস্বরটা এবার খানিকটা নরম হলো। আবেগী কণ্ঠে বলল, আমিও। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, তোমাকে বললাম সাথে এসো, রাজি হলে না, কি হতে হলে? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল। মিষ্টি কণ্ঠে বলল, বন্ধুরা মিলে ট্যুরে গিয়েছো, সেখানে গার্লফ্রেন্ডের কি কাজ? সবারই একটা পার্সোনাল স্পেস দরকার। আমি তোমায় ভালোবাসি বলে যে তোমাকে সব সময় আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো তা ঠিক নয়। আমার বাইরেও তোমার একটা জগৎ আছে, বন্ধু মহল আছে। আমার সাথে কাটানোর সময়গুলোতে যেমন তুমি শুধু আমার থাকো, আমাকেই ভাবো, তেমনি ফ্রেন্ডদের সাথে সময় কাটানোর সময় শুধু এই তুমিটা শুধু ওদের হয়েই থাকা উচিত। আমি সাথে থাকলে তুমি কাকে রেখে কাকে সময় দিতে? রঞ্জন হাসল। চাঁদের আলোয় ফর্সা মুখটা জলজল করে উঠল। মুগ্ধ কণ্ঠে বলল, তুমি এখন সামনে থাকলে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতাম তোমার গালে। এই জন্যই তোমাকে এত ভালোবাসি পূজা। পরিস্থিতিগুলোকে এত ভালোভাবে বোঝো কিভাবে বলো তো? পূজা লাজুক হেসে বলল, কই বুঝি? তুমি আমায় যতটা বুঝো ততটা তো বুঝে উঠতে পারি না। আচ্ছা, তোমার বন্ধুরা নেই পাশে? আরে না, সব কটা নাক ঢেকে ঘুমাচ্ছে। বেঁচে শুধু আমি আর নমো। ও নাকি ঘরে দম বন্ধ হয়ে আসছিল, দম আটকে আসছিল। মেয়েটা ঠিকঠাক ঘুমায় বলেও মনে হয় না আমার। কতটা পাগল হলে কিছু চিঠিকে পুঁজি করে বছরের পর বছর অপেক্ষা করা যায় ভাবো। পূজা দুঃখী কণ্ঠে বলল, ওর ডায়েরিটার জন্য খুব খারাপ লাগছে আমার। সেদিন সব শোনার পর কি মনে হয়েছিল জানো? কি? আমার কাছে ম্যাজিক থাকলে চোখের পলকে ডায়েরিটাকে নদী থেকে তুলে হাতে ধরিয়ে দিতাম তার। খুব খুশি হতো না? রঞ্জন শব্দ করে হেসে উঠল। আদুরে কণ্ঠে বলল, পাগলি। আচ্ছা, ওই লোকটাকে কি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না? আমি কালই পুজো দেব, প্রার্থনা করব নম্রতা যেন খুব শীঘ্রই তার পত্রপ্রেমিককে পেয়ে যায়। ভগবান আমার কথা না রেখে পারবেই না। এ তো শুরু হলো তোমার অন্ধবিশ্বাস। আচ্ছা, তুমি কি নাস্তিক? নাস্তিক কেন হবো? তাহলে সবসময় ধর্মের কথায় নাক সিটকাও কেন? নিজেও তো মন্দিরে যেতে দেখলাম না। নাস্তিক না হলেই তোমাদের মন্দিরে গিয়ে মাথা ঢুকতে হবে? হ্যাঁ, কি আশ্চর্য। শোনো, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একজন আছেন যিনি আমায় এই পুরো পৃথিবীকে, পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু পূজা অধৈর্য হয়ে বলল, হয়েছে, আপনার এই
যুক্তি বহুত শুনেছি, একদম মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু দয়া করে আমার বাবার সামনে এসব কথা বলো না। আমার বাবা কিন্তু গোঁড়া হিন্দু। তোমার এসব কথায় যেতে যেতে 2 মিনিটও লাগবে না। রঞ্জন প্রতিউত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে নম্রতাকে দেখতে না পেয়ে আতকে উঠে বলল, নমুকে আশেপাশে দেখছি না পূজা, আমি তোমাকে পরে কল করি। পূজা বিস্ময় নিয়ে বলল, সে কি? আচ্ছা ঠিক আছে, খুঁজে পেলে ইনফর্ম করো। আচ্ছা। কথাটা বলেই তাড়াহুড়ো করে ফোন কাটলো রঞ্জন। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যাচ্ছে জনমানবহীন বালুকাময় তীর। মুহূর্তেই কোথায় চলে গেল মেয়েটা? সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে কতদূর পৌঁছে গিয়েছে নিজেও জানে না নম্রতা। শুধু জানে সমুদ্র তাকে টানছে। অদ্ভুত সুন্দরী জলরাশি জ্যোৎস্না স্নান করতে করতে নিবিড়ভাবে হাতছানি দিচ্ছে তাকে। পরনে লাল ওড়নার লম্বা চুলগুলো উচ্ছল কিশোরীর মতো লাফালাফি করছে। শরীর থেকে ছিটকে হাওয়ায় হাওয়ায় মাতোয়ারা হতে চাইছে। নম্রতা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ উদাসী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কয়েক পা এগিয়ে গিয়ে হাঁটু ছুঁয়ে ছুঁয়ে পানিতে গিয়ে দাঁড়ালো। সমুদ্রের শীতল বাতাস জাপটে পড়ছে নম্রতার গায়ে। নম্রতা চোখ বুঝল, বুক ভরে শ্বাস টেনে নিয়ে দুপাশে দুহাত প্রসারিত করল। নম্রতার মোমের মতো ফর্সা মুখটা চাঁদের আলোয় ঝলক দিয়ে উঠল। নম্রতার হঠাৎ করেই মনে হলো সে উঠছে। বাতাস চুল ওড়নার আঁচলের সাথে তার হালকা পাতলা শরীরটাও যেন ভাসছে। চারিপাশে সমুদ্ররাজ ভয়ানক গর্জন তুলে হাসছে। নম্রতার চোখের পাতায় ভেসে উঠল সেই আশ্চর্য সুন্দর দিনটি। নম্রতাকে প্রেম নিবেদন করার পরপরই শুরু হয়েছিল তাদের সুখময় প্রেম। কি সুন্দর ছিল সেই দিনগুলো। নম্রতা একবার খুব আবেগ নিয়ে লিখেছিল, এই শোনো, আমরা একটা ঘর বাঁধব। ছোট্ট একটা ঘর, ছনের বনের চাল থাকবে, আধ ভাঙা দেয়াল থাকবে। ভাঙা দেয়ালের ভাগ গেলে এক পশলা জ্যোৎস্না আসবে। ছোট্ট ঘরের এক কোণায় পুরনো এক লণ্ঠন থাকবে, হাতের তৈরি শিখা থাকবে, সেগুলোতে হরেক রকম রং থাকবে। আর শোনো, পোষা একটা টিয়া থাকবে। আমাদের এই ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে। তুমি প্রতিদিন গঞ্জে যাবে, আমার জন্য মুঠো ভরা লাল ফিতে আর আলতা আনবে। চাঁদের আলোয় গা ভিজিয়ে নদীর পানি ঝলমলাবে, সেই আলোতে মত্ত হয়ে আমার পায়ে আলতা আঁকবে। বৃষ্টি ভেজা রাতগুলোতে তোমার বুকে সিটিয়ে রাখবে। আর শোনো, যখন ছোট্ট ঘরের পাঁচিল বেয়ে ঝড় ছড়িয়ে জল গড়াবে, আমরা তখন ছোট্ট পাত্রে মিষ্টি সেই জল কুড়াবো। আমাদের আধ ভাঙা এক চৌকি থাকবে, নড়তে নড়তেই আনন্দে সে খিলখিলাবে। শক্ত একটা তোষক আর শিমুল তুলোর বালিশ থাকবে, সেই বালিশে মাথা রেখেই তুমি আমার মন ভুলাবে। ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল আর ছোট্ট কিছু সাবান থাকবে। ছনের বেড়ায় গুজে রাখা ছোট্ট একটা আরশি থাকবে। মাঝ দুপুরে তপ্ত সময় ফুঁড়ে দিয়ে প্রাণ খুলে গান গাইবে। দুষ্টুমিতে মত্ত হয়ে ভালোবাসায় মাতাল হবে। আমি লজ্জা পাবো, এত গাল ফুলাবো। এই শুনছো তুমি? আমরা কিন্তু ছোট্ট একটা ঘর বাঁধবো। ইতি, শ্যামলতা। চিঠিটা লিখে নম্রতার সে কি লজ্জা। পাঠাবে কি পাঠাবে না সে নিয়ে কত যে দুর্ভাবনা। শেষ পর্যন্ত চিঠিটা পাঠিয়েছিল নম্রতা। 2 দিনের মাথায় কাঙ্ক্ষিত উত্তরও পেয়েছিল। নীল কাগজের পরিবর্তে সাদা কাগজের জমিনে লাল আলতা দিয়ে হাতে লেখা হয়েছিল সেই উত্তর। চিঠির উপর পেঁচানো হয়েছিল লাল ফিতা। লাল আলতায় গুটি গুটি অক্ষরে লিখেছিল, শ্যামলতা, তুমি কি জানো, তুমি আমায় আজকাল বড্ড জ্বালাচ্ছ। আমি ঠিকঠাক পড়তে পারছি না, হুটহাট মন জুড়ে ভরসা হয়ে ঝরে পড়ছো। সেদিন কি হয়েছিল জানো? গভীর রাতে আমি পড়ছি, ঘড়িতে একটা কি 2টো বাজে। হঠাৎ দরজায় কড়া নেড়ে ঘুম ঘুম চোখে ডাকাডাকি করছে নিদ্রা। আমি বিষয় নিয়ে দরজা খুলতেই সে বলল, ভাইয়া, তোর কি অসুখ করেছে? কখন থেকে পড়ার মতো সুর করে বলছিস শ্যামলতা শ্যামলতা, কাহিনী কি? ওর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। তুমি ভাবতে পারছো আমি নাকি আধ ঘন্টা যাবৎ পড়ার বদলে শ্যামলতা শ্যামলতা বলে জপ করেছি, অথচ আমি নিজেই জানি না। তারপর আবারও এক কাণ্ড ঘটালাম। কাল তোমার চিঠিটা পেয়ে ইচ্ছে জাগলো তোমার পায়ে আলতা আর চুলের লাল ফিতা জড়াবো। কিন্তু আমাদের এই অসম দূরত্বের প্রেমে সে এক প্রকার অসম্ভব বলাই চলে। কিন্তু মন বাবাজি সম্ভব অসম্ভবের ব্যাখ্যা শুনতে নারাজ। তাই সিদ্ধান্ত নিলাম আলতার রঙে চিঠি লিখব, সাথে থাকবে লাল ফিতে।
এই আলতা জোগাড় করতে কত পেরেশানি করতে হয়েছে জানো। নিদ্রার যন্ত্রণায় ধরা খেয়ে গিয়েছি বাসায়। ছেলের পকেটে আলতা আর লাল ফিতা না ঘুরে বেড়াচ্ছে, মায়ের জন্য এই যেন এক ভয়ঙ্কর কাণ্ড। বাসায় হুলস্থুল বাঁধিয়ে মান সম্মান শেষ। কি লজ্জায় করতে হয়েছিল বুঝতে পারছো? দুদিন ধরে সবাই কেমন সন্দেহের চোখে তাকাচ্ছে, আমি তাকাতেই মিটমিট করে হাসছি। তুমি আমার কি ভীষণ সর্বনাশ করলে বলো তো। এই সর্বনাশটা কি করে থাকবো আমি? আচ্ছা শ্যামলতা, এই সর্বনাশ ঢাকার পরিবর্তে সমান তালে আরো কিছু সর্বনাশ করে ফেললে কেমন হয়? শ্যামলতার সর্বনাশের দায় নিয়ে সর্বগ্রাসী হওয়ার মতো প্রাপ্তি কি আর কিছুতে আছে? বিশেষ দ্রষ্টব্য, আলতার ফিতা কি তোমার পছন্দ হয়েছে? বাকি চাওয়াগুলো না হয় দেখা হলেই পূরণ করব। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে। চিঠির কথাগুলো মনে পড়তেই নম্রতার ফর্সা গালে লাল আভা ফুটল। পর মুহূর্তে খিলখিল করে হেসে উঠল নম্রতা। সমুদ্রের গর্জনে চাপা পড়ে গেল সেই উচ্ছল হাসির শব্দ। ঠিক তখনই ডান হাতের বাহু ধরে হ্যাচকা টান দিয়ে সরিয়ে আনা হলো তাকে। বিস্মিত পুরুষালী কণ্ঠ বলে উঠল, পাগল নাকি আপনি? তীরের লাল চিহ্ন উঠছে দেখছেন না? এখন ভাটার সময়, ঢেউয়ে টানে চোখের নিমিষেই হারিয়ে যেতে পারতেন। এই অসময়ে কেউ পানিতে নামে? নম্রতা চোখ তুলে তাকালো। কালো রঙের টি শার্ট গায়ে সুঠাম দেহি এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে। চোখে মোটা ফ্রেমের চশমা। চাঁদের আলোয় চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবুও চিনে ফেলল নম্রতা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে তাকালো। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি? সামনে দাঁড়ানো মানুষটাও বোধহয় খানিকটা চমকালো। কপাল কুঁচকে বলল, ও শিট, আপনি লঞ্চের ওই পাগল মেয়েটা না? নম্রতা যেন আরো একটু জ্বলে উঠল এবার। তেরে এসে বলল, আমাকে দেখে পাগল মনে হয়? আরফান ভারী অবাক হয়ে বলল, মনে হয় মানে? আমি তো 110% শিওর যে আপনি পুরো দস্তুর পাগল। নম্রতার ডায়েরি হারানোর জ্বালাটা আরো তীব্র রূপ ধারণ করলো। আরফানের দিকে তেড়ে যেতেই দুপা পিছিয়ে গেল আরফান। এমন সময় দূর থেকে দৌড়ে এলো তিনটি ছেলে। নম্রতার কাছাকাছি এসে হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিল। নাদিম কোমরে হাত রেখে হাঁপাতে লাগলো। গর্জে উঠে বলল, ওই হারামি, তোরা আজকে সমুদ্রে পানি খাওয়াতে খাওয়াতে মায়েরা ফেলবো আমি। সালি, তোরে কুইতে গিয়ে জীবন শেষ। রঞ্জন তো ভয় দেখাই দিয়েছিল বাল। উফ, মাইয়া মানি যন্ত্রটা। নাদিম থামতেই আরফানের পেছনে এসে দাঁড়ালো একটা লোক। ফর্সাটে গোলগাল মুখ, চোখে মুখে জ্ঞানী জ্ঞানী ভাব, ফর্সা চামড়ায় লাল টকটকে ঠোঁট। লোকটা হালকা ঝুঁকে নম্রতাকে নিরীক্ষণ করে বলল, আরফান, কি হয়েছে দোস্ত? এইভাবে ছুটিলি যে? বন্ধুর কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়লো আরফান। বিরক্ত কণ্ঠে বলল, আর বলিস না, দুদিন যাবত এক পাগলকে বাঁচাতে গিয়ে বারবার মান সম্মান খাওয়াতে হচ্ছে আমার। মানে বুঝলাম না। এই ভাটার সময়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছিলেন এই রমণী। আমি ভালো বুঝে বাঁচাতে গেলাম, সে উল্টো আমার উপরেই অখুশি। সাচ এ ফুলিশ গার্ল। নম্রতা আবারও তেড়ে গিয়ে বলল, খবরদার বাজে কথা বলবেন না। আমার অত বড় একটা ক্ষতি করে এখন মহৎ শাস্তে এসছেন। আরফান দুপা পিছিয়ে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, দেখ নিশাদ, কেমন অসভ্য মেয়ে। কার্টিসি বলতে কিচ্ছু নেই। আমার ল্যাপটপটা ওভাবে ফেলে দিয়েও বিন্দু মাত্র অনুতাপ নেই। ইচ্ছে করছে। নিশাদ হুহা করে হেসে উঠল। আরফান এর কাঁধ ঝাঁকিয়ে তাকে শান্ত হতে বলল। নাদিম উসখুস করে বলল, নমু, বাদ দে বইন, ঝগড়া টগড়া কয়রা লাভ নাই। এই ভাই খুব একটা মিছা বলে নাই। তোর মাথায় এল্লা উল্লা ছিট দেখা দিতাছে। এই রাইতে কেউ একলা একলা অত দূরে আহে, তারপরও পানিতে নামে। নম্রতা চোখ মুখ লাল করে নাদিমের দিকে তাকালো। রঞ্জন এক পা এগিয়ে গিয়ে আরফানকে উদ্দেশ্য করে বলল, সৌভাগ্যবশত আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আর দুর্ভাগ্যবশত আবারও এমন একটা সিন ক্রিয়েট হলো। সরি ভাইয়া, আসলে নর্মাল একটু ডিস্ট্রেসড। আরফান কিছু বলার আগেই পাশ থেকে নিশাদ হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, সুন্দরী মেয়েদের টুকটাক ভুল মাফ করা যায়। আমি নিশাদ আহমেদ নীরব, বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। আর ও হলো ডক্টর আরফান আলম, বন্ধুদের সাথে ট্যুরে এসছে। আর আপনারা? রঞ্জন ডান হাতটা বাড়িয়ে দিয়ে মৃদু হাসলো, বলল, আমি রঞ্জন চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইকোলজি 3rd সেমিস্টারে পড়াশোনা করছি। ওরা আমার বন্ধু নাদিম হোসেন, অন্তু তালুকদার আর নম্রতা মাহমুদ। আমরা ট্যুরে এসেছি। নিশাদ বিনয়ী হাসি দিয়ে বলল, তোমরা তো তাহলে আমাদের থেকে বেশ কয়েক বছরের জুনিয়র হবে, অলমোস্ট 7 থেকে 8 বছর, তাই না আরফান? আরফান ভদ্রতার হাসি দিয়ে মাথা নাড়ল। দুপক্ষের পরিচিতি পর্ব শেষ হতেই বিদায় নিয়ে যার যার হোটেলে রওনা হলো।
হোটেলের পথে ফিরতে ফিরতে হঠাৎই প্রশ্ন করলো নাদিম। ওই লেকচারটাকে তুই চিনিস নমু? নম্রতা অবাক হয়ে বলল, কোন লেকচারার? আরে একটু আগে কথা কহিল না, নিষাদ না বিষাদ নাম কইল। নম্রতা আরেক দফা অবাক হয়ে বলল, আমি ওই ব্যাটাকে চিনব কেন? নাদিম কপাল কুঁচকে বলল, তাহলে ওই পলাই তোরে চিনে কেমনে? নাদিমের কথায় তিন জোড়া চোখ তার উপরে সে নিবদ্ধ হলো। রঞ্জন চোখ ছোট ছোট করে বলল, ওই বেটার নমুকে চিনে তোরে কে বললো? ফেরার সময় স্পষ্ট শুনলাম ওই লেকচারে আরফান ভাইয়া বলছে। লাগিস না দোষ, ছেড়ে দে, মেয়েটা আমার পরিচিত। নাদিমের কথায় তিনজনই অবাক চোখে একে অপরের দিকে তাকালো। নম্রতার কপালে ভেসে উঠল চিন্তার ভাঁজ। এই লোক কি করে চিনবে তাকে? কই, সে তো চিনে না। দুপুরে খাবার শেষ করে নম্রতাদের ঘরে আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারের বৃষ্টি, পরিষ্কার কাচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সেই সুরে মাতোয়ারা হয়ে প্রলয়ঙ্করী নৃত্যে মত্ত হয়েছে ঝাউ গাছের শাড়ি আর নারিকেল গাছের বহর। কাল শেষ রাতের দিকেও 3 নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই, কিন্তু দুপুরের দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ। শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো 7 নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলেস। বৃষ্টিকন্যার এহেন ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধার সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানায় হেডবোর্ডে ঠ্যাস দিয়ে বসে আছে। নাদিম বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পরপর হাতে থাকা গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ডান পাশের ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন। এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের উপর পা গুটিয়ে বসেছে। কোলের উপর ল্যাপটপ, কোলের পাশেই ধোয়া ওঠা কফি কাপ। ছোঁয়া বসে আছে বিছানার এক কোনায়। চশমাটা নাকের টগায় এসে ঠেকেছে। গায়ে ভারী কম্বল জড়ানো। ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো। কপাল কুঁচকে বলল, আচ্ছা, ওই লোকটা নমুর ওই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন, কোইন্সিডেন্টলি পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে, এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? ছোঁয়ার বোকা কণ্ঠে বলা কথায় 5 জোড়া চোখ তার উপরে সে নিবদ্ধ হলো। প্রতি জোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, সরি, আসলে নমু সেদিন বলেছিল লোকটির নামে প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটির কথা বলছিস, কি যেন নাম, নীরব, নিষাদ, হোয়াট এভার, সে নামটাও এন দিয়ে শুরু। তিনি ভার্সিটি লেকচারার, দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণটা মিলে যায়। ওই হিসেবে ভুল করে বলে ফেলছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না। আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই শটান উঠে বসলো নাদিম। অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট আর থিঙ্কিং, এভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামলে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসল। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভ্রু নাচালো। কৌতুক মাখা কণ্ঠে বলল, কিরে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্স? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিল, ফিল্ডের পাশে কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়া লাইলির মতো ফিল্টিল চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি, পাশে দাঁড়াইনি, কাছে যাইনি। তার বাহ্যিক কিছু জানা নেই আমার। জানার মধ্যে জানি শুধু মন। তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগই হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেমে করো তোমরা? এই যুগে এসে এমন রঙ্গিলা প্রেম কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রত্যুত্তরে কিছু বলল না। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকটায়। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি। সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগলা ঘোড়া। অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসলো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিষাদ নামক লোকটি যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে, তাহলে ব্যাটা চূড়ান্ত ধুরন্ধর। সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে নমুকে দেখেছে, হয়তো ফলো করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে এই 3-4 বছরে যোগাযোগ করার চেষ্টা করলো না কেন? স্ট্রেঞ্জ। নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। গিটারে একটা বিরোহী টুন বাজিয়ে নিয়ে বলল,
সবচেয়ে বড় কথা, এই দুইটা আবালের ব্রেকআপ কেমনে হইল? ওই বলো, তোগো ব্রেকআপ কেমনে হইল রে? ব্রেকআপ হয়নি। নাদিম সরু চোখে তাকালো, আরেক দফা উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, হয়নি? নম্রতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল, দিকে মাথা নেড়ে জানালো না হয়নি। নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গা এলালো, চোখে মুখ বিকৃত করে বলল, একেই বলে প্রীত। ছোঁয়া অত্যন্ত ঘৃণা ভরা চাহনি দিয়ে বলল, ভাষাকে ছি। অন্তু অধৈর্য কণ্ঠে বলল, তাহলে তোদের সম্পর্কের সমাপ্তিটা কোথায়? সমাপ্তি। শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা। তারপর ধীর কণ্ঠে বলল, সমাপ্তি তো হয়নি কখনো। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে, সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্কটা নতুন এক রূপ পাবে, এসব আলোচনায় চলছিল সপ্তাহের পর সপ্তাহ। দুজনেই দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ঢাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা। রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের। আমার পরনে থাকবে লাল পেরে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি, হাতে থাকবে বেলি ফুলের মালা। সেই মালা নিজ হাতে বানাবে সে, নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোপায়। খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম। কবে ভর্তি পরীক্ষা শেষ হবে, কবে? একসময় ভর্তি পরীক্ষা শেষ হলো, আমি তাকে চিঠি দিলাম, কিন্তু চিঠির জবাব এলো না। একদিন দুদিন করে সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এটুকু বলেই থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তোদের চিঠি দেয়া নেওয়াটা এত সময় চলো কি করে? লাইব্রেরিতে অনেক মানুষ যায়, অন্য কারো হাতে কেন পড়লো না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গা পরিবর্তন হতো না? সেই সব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেম্যাটিক না? নম্রতা ম্লান হাসলো, সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক, গাইড বুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থাগারে এত ভিড়, সাহিত্য চর্চার জন্য নয়। তার উপর দর্শনের ওই পেট মোটা বই কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল, নয়তো চিঠি বাবাজি সেখানে ইতিহাস হয়ে রয়েছে। তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা সেলফ থাকে। আমাদের চির পরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপরে। ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তো তোদের? এই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা? প্রিপারেশনও নেই একদম। নাদিম দায়সারা কণ্ঠে বলল, সিটির কথা আপাতত ভুলে যা, আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, আর কাল বিকেলের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল, মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠেছে জানি না, আশেপাশে কোনো হোটেলে ওঠার সম্ভাবনা নেই। কাল সারাদিন হোটেলে হোটেলে ঘুরে বেড়াকে খুঁজে বের করবো, রহস্যোদ্ধার করবো, তারপর বিকেলে গাড়ি ধরে ঢাকা। পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নাদিম গিটারে রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার। এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ, সিটি কি হবে তাহলে? অন্তু একগাল হেসে বলল, এত বেশি পকপক করিস কেন বলতো? হ্যাঁ, সিটি নিয়ে টেনশন নিস না, স্যারকে ম্যানেজ করে নেবো কোনোভাবে। পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, তাতেই বা কি? লাইব্রেরি তো আছেই, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেব, কাহিনী খতম।
অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাঁটার মতোই আটকে রইল। কিছুক্ষণ পর পর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দেবে সে? ছোঁয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধু বান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায় ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়। তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পড়তার পাত্তাটুকুও পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকে নিশ্চুপ বসে আছে, শরীরটা মৃদু কাঁপছেও, গা জুড়ে জ্বর বোধ হচ্ছে। সত্যি কি ওই লোকটাই সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চিনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসে? এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতার ভাবতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সারা শরীর ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কাল মৃত্যু কি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটা প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না, কিছুতেই না। পরের দিন সকালের খাবার শেষ করে নিশাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য। আগের দিনের বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে, আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলো হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টোর দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করতে বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালে চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতেই উত্তর এলো, সরি, কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত। রিসেপশনিস্ট মেয়েটিকে নিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল, বালের রুলস থাকুনের হোটেলে এত কিসের রুলস? না গামোর অ্যাক্সাস এই নড়তে কি গো, দিন রাইতে চড়ানো উচিত বিয়াদ্দব। ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নীরা নম্রতা পড়ল বিপাকে, এত রাতে হলে ঢুকতে দেবে না। রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নীরা নম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থাও বেকাহিল। বাবা মা প্রচন্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ে চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাত্রে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মা যে পিঠে কয়েকটা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়াত্তা নেই। এখন যাবে তো যাবে কোথায়? টেনশনে 6 জনেরই মাথায় হাত। এত রাতে 6 জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। নম্র তাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই টানা মেলল। চোখে ভর করল রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠে বসতে দেখে অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা, তোমরা উঠেছো? ঠাকুর রক্ষা করলো তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে। ক্লাস টেস্টের কথা শুনতেই স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো নম্রতা আর ছোঁয়া। নীরাকে লাথিগুতো দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরের টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে। তোমরা খাবে কখন? 10:15 বাজে। নম্রতাদের খাওয়া দাওয়ার হলো না। খাবার ফেলে রেখে দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গালির বহর ছুটল নাদিমের মুখে। কোনো আলালের ঘরের দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসর রাতে হার্ট অ্যাটাক করবে, যুব সমাজ ধ্বংস হবে, এরা সর্বনাশা ঝঞ্ঝাটময় মেয়ে, ইত্যাদি ইত্যাদি শুনে 40 মিনিটের রাস্তা 1 ঘন্টায় অতিক্রম করলো তারা। অফিস টাইম, রাস্তায় প্রচণ্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবাতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখে চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙ্গুল মেলে দিয়ে বলল, 8 নম্বর পানিশমেন্টের জন্য তৈরি হও মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ভ্রু কুচকে বলল, শালা, তুই পরীক্ষা না দিয়ে কিনা বসে আছিস কেন? অন্তু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয়। পরীক্ষা তো হলোই না, তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক। এই চশমাটা দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখে হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তেই মাথা থেকে উবে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা।
অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শোনালো। শক্ত স্যার গললেন না। 6 জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে এই 3 বছরের 8 নাম্বার পানিশমেন্টটা দিয়েই দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতায় শিকার রোগীদের সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাছে হাতে করে নেয়। নাদিম এই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করলো। বিরস মুখে বলল, এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস। সারাটা বা সুন্দর একটা বউ আছে, আমি বুঝি না এই খজ্জরটারে কি দেখা বিয়া করলো ঈশ্বরদাই। তার থেকে আমাকে বিয়া করলেও পারতো, আমি না করতাম না। ব্যাটারে বদুয়া ভাগবো হালার। নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল অন্তু, নমু দোস্ত, তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেয়া নাম দুটির মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতা নীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল, তো নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিনতেছো না মামা, এটা কোনো সাধারণ আরফান নয় বয়েন, এটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতা। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল, তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা। তোর কি মনে হয় এত কিছুর পরে ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করব আমি? ইম্পসিবল। নীরা ভ্রু কুচকে তাকালো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, দরকারটা আমাদের নমু, তাই রিকোয়েস্টটা আমাদেরই করতে হবে। এত ইগো দেখালে কি চলবে বল? নীরার কথায় রাগে গা জ্বলে উঠল নম্রতার। চোখের আগুনে নীরাকে ঝলসে দেওয়ার চেষ্টা করে বলল, ইগো? আমি ইগো দেখাচ্ছি? এটাকে ইগো নয়, সেলফ রেসপেক্ট বলে। মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত, আর আমার তা আছে, তো আমি যাচ্ছি না, ব্যাস। নীরা অসহায় দৃষ্টিতে তাকালো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, 2 মিনিটের জন্য সেলফ রেসপেক্ট ওয়ার্ডটা ভুলে যা। কাজটা হয়ে গেলে আবার মনে করে নিস। আপাতত অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, নয়তো শেষ, একেবারে ফেল। প্লিজ দোস্ত। নম্রতা স্পষ্ট গলায় বলল, ফেল হলে ফেল, তবু ওই ব্যাটার কাছে যাব না আমি। সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব। ওনাকে দেখে কি মনে হয় জানিস? মনে হয় এই দুনিয়ায় সেই একমাত্র ডাক্তার, আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আর করবেও না। ব্যাটা যাদব। নীরা নম্রতা থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো। আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, নতুন ডাক্তার তো, তাই মেডিকেলের লেকচারারদের ভাব দেখানোটাই স্বাভাবিক। তারপরেও তুই যা করেছিস। নাক ফুলে নীরার দিকে তাকালো নম্রতা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি করেছি? কি করেছি আমি? বল কি করেছি? এখন তো সব দোষ আমাকেই দিবি। তুই আমার ফ্রেন্ড নামে কলঙ্ক। এই মুহূর্তে ওই ব্যাটার চামচার খাতায় নাম লেখা গিয়ে যা। নীরা মুখ কালো করে বলল, ধর, শুধু শুধু বাজে বকছিস নমু। চল না প্লিজ, পরশু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, না দিলে 1 ইয়ার লস। আশরাফুল স্যারকে তো চিনিস, ব্যাটে কেমন স্ট্রেস। অ্যাসাইনমেন্ট জমা না দিলে শুধু F গ্রেড না, এর থেকেও বেইজ্জতের কিছু থাকলে তাই দিয়ে দিবে। তারপর মিলাদের গা জ্বলানো কথা। আমাদের ইমেজের প্রশ্ন চলে আসছে দোস্ত, বাসায়ও বাস খেতে হবে। প্লিজ দোস্ত, রাজি হয়ে যা না, প্লিজ প্লিজ প্লিজ। বিপদে পড়লে কি এত ভাবলে চলে বল? নম্রতা জোরে একটা শ্বাস টেনে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। হসপিটালের দিকে চোখ রেখে খানিক ভেবে বলল, বেশ চল, কিন্তু ওই ফাজিলটার সাথে একটা কথাও বলবো না আমি। যা বলার তুই বলবি, ওকে? নীরা খুশি হয়ে বলল, ওকে ওকে। নিজের স্বার্থের কথা ভেবেই অনিচ্ছা সত্ত্বেও হসপিটালের ভেতরের দিকে এগিয়ে গেল নম্রতা আর নীরা। ডক্টরের চেম্বারের সামনে এসে দাঁড়াতেই তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞাসা করলো নীরা, এক্সকিউজ মি, ডক্টর আরফান চেম্বারে আছেন? অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়ালো। অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে বলল, জি না স্যার, ক্লাসে আছেন, দুটোই ক্লাস শেষ হবে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চোখ কপালে উঠল নম্রতার। কি বলছে এসব?
দুটোই ক্লাস শেষ হবে, অথচ এখন বাজছে মাত্র 12:30। নম্রতা কপাল কুঁচকে নীরার দিকে তাকালো। নীরাও অসহায় হরিণীর মতো মুখ করে চেয়ে রইল। আবারও এক দফা রাগ গিয়ে পড়ল ওই মানুষটার উপর। ব্যাটা সবসময় কোনো না কোনো ঝামেলা পাকায়। সৃষ্টিকর্তা হয়তো লোকটিকে ঝামেলার ফুল প্যাকেজ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে আস্ত বেয়াদবও বানিয়েছেন। রাগে ফুঁসতে ফুঁসতে করিডোরে চেয়ারে গিয়ে বসলো নম্রতা। নীরা মুখ ফুলিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, এই বেটা ইচ্ছে করে এমন করছে। কোনো ক্লাস ফ্লাস নাই বুঝলি, আমাদের পেরেশানি বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে ঘাটা বেটা থেকে। যে আলামিন স্যারের ক্লাস মনে আছে তোর? মাসে একটা মাত্র ক্লাস নেয় স্যার, ক্লাসটা টু মাচ ইম্পর্ট্যান্ট। নম্রতার কথায় চাপা আর্তনাদ করে উঠল নীরা। পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ে বলল, মনে আছে, কিন্তু এটাও তো ইম্পর্টেন্ট দোস্ত। আজ ইনফরমেশন না পেলে একদিনের মাথায় তো অ্যাসাইনমেন্টটা শেষও করতে পারবো না। তারপর আবার ডক্টরের রিকমেন্ডেশন লাগবে। আজ কথা না বলে গেলে এর জন্য ঘুরতে হবে আমাদের। রাগে চোখ মুখ কুচকে খানিক শক্ত হয়ে বসে রইল নম্রতা। বিড়বিড় করে বলল, আশরাফুল স্যার কেন যে ওই ডক্টরের কাছে থেকেই রিকমেন্ডেশন নিতে বললো আল্লাহ জানে। ঢাকায় কি আর কোনো ডক্টর ছিল না? নীরা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, স্টুডেন্টদেরকে স্যারের ইচ্ছে মতো 6 জন ডক্টরের আন্ডারে ভাগ করে দিয়েছেন স্যার। এই টপিক সম্পর্কে হয়তো এই 6 জন ডক্টরই ভালো ধারণা দিতে পারবে। আর আমাদের ভাগ্যের দোষে এখানে এসে পড়েছি আমরা। তবে দোষটা কিন্তু ডাক্তারের নয়, তোর। লোকটা কত অমায়িক ব্যবহার দেখেছিস? তুই যদি ওনার সাথে ঝামেলা না করতে তো এতটা পেরেশানি হতো না আমাদের। নম্রতা রাগী চোখে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, সেই সব দোষ তো আমারই। আসলে দোষ নয়, ভুল। আমার প্রথম ভুলটা হলো সাইকোলজির মতো ফাউল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ডিসিশন নেওয়া। আর দ্বিতীয় ভুল হলো তোর মতো ডাফারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার ডিসিশন নেওয়া। ডাফার একটা। নীরা আর কথা বাড়ালো না। দীর্ঘ 1.5 ঘন্টা পর ডক্টর আরফান আলম কেবিনে এসে ঢুকলেন। তারা দুটো প্রাণী যে কেবিনের সামনে বসে আছে সেদিকে ভুলেও তাকালেন না। এমন একটা ভাব নিলেন যেন এই দুনিয়ায় কেবিনের দরজা আর উনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। ব্যাপারটা নম্রতার আত্মসম্মানে লাগলো। দরজার উপর লেখা ডক্টর আরফান আলম, MBBS MCPS মেডিসিন, প্রভাষক, ঢাকা মেডিকেল কলেজ। দেখে নেম প্লেটটা করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার ইচ্ছেটা প্রবল থেকে প্রবল হয়ে উঠল নম্রতার। নিজের রাগটা যথারীতি নিয়ন্ত্রণ করে নীরার দিকে তাকালো। নীরা ভাবাবেগ শূন্য গলায় আবারও অ্যাসিস্ট্যান্টকে ডাকলো, এক্সকিউজ মি, ডক্টর তো এসেছেন। ওনাকে গিয়ে বলুন ভার্সিটি থেকে 2 জন স্টুডেন্ট এসেছে ওনার সাথে দেখা করার জন্য। লোকটা চরম বিরক্তি নিয়ে ভেতরে গেল। মুহূর্তেই ফিরে এসে বলল, স্যার মাত্রই ক্লাস নিয়ে ফিরলেন। স্যার এখন লাঞ্চ করবেন। আগামী আধা ঘন্টা কারোর সাথে দেখা করবেন না। নম্রতার রাগটা এবার আকাশ ছুলো। খেপে গিয়ে বলল, আশ্চর্য তো, দুটো মেয়ে সেই দুপুর থেকে ওয়েট করছে আর সে খাবার নিয়ে পড়ে আছে। 5 মিনিট পর লাঞ্চ করলে কি মরে যাবে নাকি? লাঞ্চ তো আমরাও করিনি, কই আমরা তো তার মতো খাওয়ার জন্য মরে যাচ্ছি না আজাররা। নীরা নম্রতার ডান হাতটা শক্ত করে চেপে ধরে অসহায় দৃষ্টিতে তাকালো। চোখের ইশারায় চুপ থাকতে বলে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে, আমরা অপেক্ষা করছি। ডক্টর আরফানের অ্যাসিস্ট্যান্টটাকেও তার মতোই বেয়াদব বলেই মনে হলো নম্রতার। নম্রতাদের থাকা না থাকা তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পেল বলে মনে হলো না। নম্রতাদের দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্টের এমন ব্যবহারে মেজাজটা আরও 2 ডিগ্রি তেতে গেল নম্রতার। নিজেদেরকে ফেলনা প্রাণীর মতো মনে হতে লাগলো। ডক্টর নামক শব্দটির উপরই এক ধরনের বিতৃষ্ণা জন্মাতে লাগলো। মনটা কালো রঙের পর্দায় ঢেকে যেতে লাগলো ধীরে ধীরে। সকাল 7টায় ক্লাসের উদ্দেশ্যে হল থেকে বেরিয়েছিল 2 জন। ক্লাস শেষ করে 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করে চলেছে শুধুমাত্র 5 মিনিট সময় পাওয়ার অপেক্ষায়। অথচ সে 5 মিনিটের জন্য দেখা দিতে পারছেন না ডক্টর আরফান আলম। তার প্রতি বিদ্বেষটা নম্রতার নতুন নয়, তবে আজ যেন তা প্রকাশ পাচ্ছে এক নতুন রূপে। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে আরও আধ ঘন্টা পার করলো নম্রতারা। ক্ষুধা আর বিরক্তিতে শরীর মিলিয়ে পড়ছে প্রায়। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, এখন রোগী দেখার সময়। আপাতত বাড়তি মানুষের সাথে দেখা করা সম্ভব নয়। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখেন না স্যার, হাসপাতালেই থাকেন না। 5টা বাজতেই মাত্র 2.5 ঘন্টা বাকি।
এর মধ্যেও রোগী দেখা শেষ করতে হবে, রাউন্ডেও যেতে হবে। আপনারা 7:30টার দিকে দেখা করতে পারবেন। আপনারা অপেক্ষা করতে পারেন, নয়তো চলে যেতে পারেন। এটুকু শোনার পর মেজাজটা ঠিক রাখা একেবারেই দুষ্কর হয়ে উঠল। আরে বাবা, দেখা না করতে চাইলে আগে বললেই তো হতো। এভাবে ভোগান্তি ফেলার মানেটা কি? কি মনে করে সে নিজেকে? প্রিন্স চার্মিং নাকি মহাজান্তা? দেখতে তো আস্তা হনুমান আর গুণে আস্ত একটা বেয়াদব। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তুই কি এখানে ওই লোকের প্রশংসা করার জন্য বসে আছিস? বেটা 5টা থেকে 7টা পার্সোনাল টাইম স্পেন্ড করে, ওই সময়টুকু থেকে 5 মিনিটও আমাদের দেয়া যেত না? সেই 12টা থেকে বসে আছি ন্যূনতম। নীরা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তো কি করবি এখন? 7:30 পর্যন্ত অপেক্ষা করবি? 7:30 পর্যন্ত অপেক্ষা করলে হলে ফিরবো কখন? আর 7:30টায় যে এই ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে রাজি হবেন তারই বা কি নিশ্চয়তা আছে? মাঝে থেকে হলের ম্যামের কাছে পানিশমেন্ট খেয়ে বসে থাকবো। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরো আধা ঘন্টার মতো বসে রইল তারা। তারপর 7:30 পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। আরফান নিয়ম মাফিক রুগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল 5টায়। সন্ধ্যা পেরিয়ে ঠিক 7টায় আবারও হাসপাতালে ঢুকলো সে। নীরা ঘড়ি দেখে বিড়বিড় করে বলল, বেশ পাঞ্চুয়াল। নম্রতা রাগী চোখে তাকাতেই চুপ হয়ে গেল নীরা। ক্ষুধার ক্লান্তিতে বিধ্বস্ত নীরা নম্রতা ডাক পড়ল রাত 8:20। হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে বললেন, বসুন। নীরা নম্রতা চেয়ার টেনে বসলো। দুজনাই ক্লান্তিতে পর্যুদস্ত, চুল উস্কো খুস্কো এলোমেলো। আরফান সেসব কিছু পাত্তা না দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা হয়তো সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন। স্যারের মেইল পেয়েছি আমি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। বলুন কিভাবে সাহায্য করতে পারি? নম্রতা অত্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। এই লোকটার সাথে সাক্ষাৎই তার ঝামেলাপূর্ণ। শুধুমাত্র এই ব্যক্তির জন্য নতুন করে হারানোর কষ্টে কাটতে হয় তাকে, তার উপর আজকের এই ভোগান্তি। নম্রতাকে চুপ থাকতে দেখে নীরাই আলোচনা এগিয়ে নিল। সব রকম তথ্য নিয়ে আলোচনা শেষ করতে করতে ঘড়িতে 9:30 ঘন্টা বাজলো। আরফানকে ধন্যবাদ দিয়ে অনেকটা দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো তারা। আরফান তাদেরকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করছিল। নম্রতার ঘৃণাভরা দৃষ্টি কি চোখে পড়েছিল তবে? নম্রতারা হলে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজলো। যথারীতি তাদের হলে ঢুকতে দেওয়া হলো না। গেটের দারোয়ানকে টাকা খাইয়েও ভেতরে ঢোকার সুযোগ হলো না। শেষমেশ বাধ্য হয়ে 10:30টার দিকে ধানমন্ডিতে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হলো তাদের। সিএনজি খুঁজতে খুঁজতে ভারী রাগ নিয়ে বলল নম্রতা, এত রাতে কোথায় গিয়েছি আমরা? বাসায় পৌঁছতে পৌঁছতে 11:30টার বেশি বাজবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে সব দোষ এই ডক্টরের। এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না, বিয়াদব। নীরা জবাব দিল না। নম্রতা তেজ নিয়ে বলল, কি হলো? বোবা বনে গেলি কেন হঠাৎ? নীরা শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। কিছু একটা ভেবে নিয়ে বলল, আমরা তো একটা ভুল করে ফেললাম নমু। নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল, কি ভুল? ওই লেকচারার নিশাদ নামক ছেলেটা তো ডক্টর আরফানের বন্ধু। আমরা ওনার থেকে নিশাদের ঠিকানা নিতে পারতাম, ওই সময় মনেই ছিল না। নম্রতার মুখে কালো ছায়া দেখা গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, চেষ্টা করে দেখতে দোষ কি? পরশু তো আমরা আবারও আসছি, তখন টেকনিক্যালি জিজ্ঞেস করলেই হবে। ব্যাগটাকে এবার পেয়ে গেলে বুঝাবো মজা। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে আবিষ্কার করলো মনটা ভালো নেই তার। সব মিলিয়ে নিজের উপরই ভীষণ বিরক্ত সে। এই অসহ্যকর জীবনটার এক দণ্ড ভালো লাগছে না তার। সে কি খুঁজতে খুঁজতে ক্লান্ত সে। ধৈর্যের বাঁধ এবারও ভেঙে যাওয়ার উপক্রম। আর কত সহ্য করে যায় এই বিষাদ। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সপ্তাহে তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গা জুড়ে স্নান শেষে স্নিগ্ধতা আর মায়া। গাছের পাতাগুলো হয়ে উঠেছে উচ্ছল সবুজ। লেকের টলটল প্রাণীতে প্রাণ এসেছে। পানির উপর ভেসে আছে 2-1টা কৃষ্ণচূড়ার পাপড়ি। লেকের দক্ষিণ দিকের বেঞ্চটাতে পায়ের জুতো জোড়া রেখে তার উপর বসে আছে নাদিম। মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়ে গাছের পাতা চুইয়ে পড়ছে জল। হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনীয় এক রং লেগেছে, স্নিগ্ধ কমলা রং। অন্তু রঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শামিয়ানা দেওয়া দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে। ভেজা বেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিতভাবে বসে আছে। নীরা বেঞ্চের গায়ে ঠ্যাস দিয়ে নখ কামড়াচ্ছে। কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার। সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে অপর একজনের চোরা দৃষ্টি।
ছোঁয়া কৃষ্ণচূড়া গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গায়ে তার গাঢ় নীল রং ফতুয়া আর জিন্স, চশমাটা ফতুয়ার গলায় ঝুলছে। বিরক্ত দৃষ্টি লেকের পাশে কাদা আর জমে থাকা ঘোলাটে পানির উপর ঘোরাফেরা করছে। বন্ধুদের এই উৎকট পছন্দের রীতিমতো বিরক্ত সে। নম্রতা বেঞ্চের সামনে দ্রুত পায়ে পায়চারি করছে। সবার দৃষ্টি নম্রতার চলার সাথে সাথে এদিক থেকে ওদিক ঘুরছে। এক মুঠো মাখা চানাচুর মুখে পুড়ে নিয়ে ধমকে উঠল না। চানাচুর চিবোতে চিবোতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।